গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকে পাঠ করে শোনাবো একটা ছোট বাংলা গল্প। গল্পের লেখিকা রত্না চক্রবর্তী। গল্পের নাম পুরুষ। অরূপের পরপর 3 বার হাঁচির শব্দে ঘুমের মধ্যেও বিরক্তিসূচক শব্দ করল শুভা। আসলে অরূপের ঠান্ডার ধারটা বেশি, আর শুভার ঠিক উল্টো। এই জন্য ডিসেম্বরের প্রথম দিকেও ফ্যান চলে। যেহেতু ঠান্ডা লাগলে গরম জামা পরে চাদর ঢেকে ঠান্ডার হাত থেকে বাঁচা যায়, কিন্তু গরমের হাত থেকে বাঁচার উপায় নেই। তাই অরূপই চাদর চাপা দিয়ে শোয়। কিন্তু অরূপ মুড়ি দিতে পারে না, তাই ফ্যানের হাওয়াটা সরাসরি মাথায় লেগে ঠান্ডা লেগেছে। উঠে পড়ে অরূপ, গায়ে খদ্দরের চাদরটা জড়িয়ে বারান্দায় এসে দাঁড়ায়। বিকেল হয়ে এলো, সামনের পার্কটায় বাচ্চারা খেলছে। মনটা বিষণ্ণ হয়ে ওঠে। আজ থেকে 15 বছর আগে খোকাও এখানে এরকম খেলতো। খোকা কাল এসেছিল, খুব কষ্ট পেয়ে চলে গেছে। কাল শুভার প্রেশারটা খুব বেড়েছিল। খাটে মচমচ শব্দ শুনে অরূপ বোঝে শুভার ঘুম ভেঙেছে। শুভার মুখটা ফোলা ফোলা লাগছে। কাল রাতে ওকে ট্রাইকা দিতে হয়েছিল। একটা বয়সের পর শুভার প্রেশার, সুগার আর মেদ 3টেই বেড়েছে, যেমন বেড়েছে অরূপের টাক। অবশ্য মধ্য বয়সের পর বাঙালি মেয়েদের একটু মোটা না হলে মানায় না, এটা অরূপের মতামত। অরূপের খুব কফি খেতে ইচ্ছে করছে, কিন্তু শুভা কফি পছন্দ করে না। ও চা ভালোবাসে, অগত্যা চাই খেতে হবে। অবশ্য শুভা চাটা বানায় দারুণ। অরূপ জানে এরপর শুভা সন্ধ্যা দেবে, শাঁখে ধূপ জ্বালাবে। শুভা তীব্র গন্ধের ধূপ পছন্দ করে। অরূপের হালকা গন্ধের ধূপ ভালো লাগে, কিন্তু পুজো অর্চনার ডিপার্টমেন্টটা শুভার, ওটা নিয়ে কথা বলা নিষিদ্ধ। অবশ্য কোন বিষয় নিয়েই বা কথা বলা যায়? যেমন অরূপের খবর দেখতে ভালো লাগে, কিন্তু শুভা দেখবে সিরিয়াল। সিরিয়ালের ফাঁকে যদি কোনোভাবে খবরের চ্যানেলটা একটু ঘোরায় অরূপ, অমনি হাঁ হাঁ করে উঠবে শুভা। সারাদিন তো সংসারে যাতাকলে পিসছি, এই সিরিয়ালগুলোই যা একটু রিক্রিয়েশন। এমন চ্যানেল পাল্টালে যে আসল ডায়লগটাই শুনতে পেলাম না। শুভার কথা শুনে অরূপ মনে মনে ভাবে, শুভা মনে করে সংসারের যাতাকলটা পুরুষরা চালায়, আর পিছতে থাকে মেয়েরা। রেশন তোলা, ট্যাক্স দেওয়া, জলের সাপ্লাই কম এলে জল তোলা, মাসে 3 বার পোস্ট অফিসের অমানসিক লাইনে দাঁড়িয়ে MIS-এর টাকা তোলা, এগুলো কোনো কাজ নয়। যেমন কাজ ছিল না 10টা 5টা বসে বাদুর ঝুলে অফিস করা। আজও টিভিতে সিরিয়াল চালিয়ে শুভা বসলো, আর সকালের কাগজটা নিয়ে অরূপ চলে এলো শোবার ঘরে, দ্বিতীয় দফায় কাগজটা পড়ার জন্য। একটু পরেই বসার ঘরের ল্যান্ডফোনটা বেজে উঠল। শুভাই ধরল। কিছুক্ষণ চুপচাপ। তারপর শুভা শোবার ঘরের দরজার কাছে এসে বলল, তোমার ফোন। শুভার থমথমে মুখ দেখে বুকের ভিতরটা কেঁপে ওঠে অরূপের। কি জানি আবার কি অশান্তি সূত্রপাত। ফোনটা ধরে। ছোট বোন মনি ফোন করেছে। মনির ছেলের বউ হাসপাতালে, নাতি হয়েছে, কিন্তু বাচ্চাটার জন্মেই জন্ডিস। ডাক্তার বলেছে অবস্থা ভালো না। মনি ফোনে কাঁদছে। বিব্রতভাবে অরূপ মৃদু গলায় সান্ত্বনা দেয়, ভগবানকে ডাক, ভগবান সব ঠিক করবে, আমাদের হাতে তো কিছু নেই বল। দেখি শরীরটা খারাপ, শরীর ঠিক থাকলে একবার যাব কাল। ফোন রাখার সময় অনুভব করল শুভ্রার তীব্র দৃষ্টি তার পিঠের ওপর বিঁধেছে। মনির বউয়ের সাধে অরূপের বড়দাদার বউকে 3 দিন আগে থেকে নেমন্তন্ন করে গিয়েছিল মনি। তাকে নিয়ে কেনাকাটা ওর কাজ করিয়েছিল, আর শুভাকে বলেছিল সাধের আগের দিন রাত্রে। শুভা আর শুভার বড় যা এর মধ্যে খুব রেষারেষি।
কাজেই শুভার কাছে এটা অপমানকর। যায়নি শুভা সাধে, তাতে মনিরও অপমানে লেগেছিল। সেও শুভার সাথে কথা বন্ধ করে দিয়েছে। ননদ ভাজের এই মান অভিমানের উলুখাগড়া অরূপের প্রাণ ওষ্ঠাগত। বোনকেও কিছু বলতে পারে না, নিজেও অশান্তির ভয়ে যোগাযোগ করে না। শুভার মা বাবা কেউ নেই। এখন তো অরূপই তার বাবা, মা, ভাই, বোন, বন্ধু, সব কিছু। শুধু তাই নয়, সে নিজে তো জানে শুভার তার প্রতি, তার সংসারের প্রতি খুব যত্ন, খুব মায়া। অরূপকে শুভা যে যত্নে রেখেছে, যে মমতায় ঘিরে রেখেছে, শৈশবে মাতৃহারা অরূপ আর কোথাও সেটা পায়নি। শুভার এক কাকিমা ঠাট্টার ছলে অরূপকে ব্যঙ্গ করেছিল বলে শুভা আর কখনো তার সাথে যোগাযোগ রাখেনি। অরূপের অসুখ করলে পাগলের মতো করতে থাকে। যখন খোকা ছিল তখন তবু শুভার একটা অবলম্বন ছিল, একটা সাথী ছিল। ছেলের 18 বছর অবধি মা ছেলের একটা আলাদা জগৎ ছিল, যেখানে অরূপ ছিল অতিথি। 18 বছর পর ছেলের একটা নিজস্ব জগৎ তৈরি হয়েছিল, কিন্তু মা ছেলের বন্ধুত্বটা অটুট ছিল। এমনকি রিয়ার সঙ্গে সম্পর্কের কথাটাও খোকা মাকেই বলেছিল, বাবাকে বলতে লজ্জা পেয়েছিল। বিয়ের আগে যে দুবার রিয়া এ বাড়িতে এসেছিল, সে দুবারই শুভার সাথেই দেখা করতে, কারণ অরূপ তখন অফিসে। বিয়েটা শুভা খুব ধুমধাম করে দিয়েছিল। বিয়ের পর ভালোই চলছিল। রিয়া মেয়েটাকে বেশ ভালোই লেগেছিল অরূপের। রিয়া দিল্লিতে বড় হয়েছে, তাই ওর চালচলন আর 5টা মেয়ের থেকে একটু আলাদা। শুভাও সেকেলে না। মাসে 2বার পার্লারে যায়, বাইরে বেড়াতে গেলে চুড়িদার পরে, বাড়িতে ম্যাক্সি পরে। তাই বইয়ের জিন্স টপ পরা কিংবা লং স্কার্ট পরাটাকে সে খারাপভাবে দেখেনি। কিন্তু গরমকালে যখন রিয়া বাড়িতে হট প্যান্ট আর গেঞ্জি পরা শুরু করলো, তখন সেটা আর মানতে পারল না শুভা। রিয়াও আশ্চর্য হয়ে গেল, কারোর পোশাক পরিচ্ছদ নিয়ে কি করে একজন মানুষ এরকম ব্যাকডেটেড মন্তব্য করতে পারে। খোকা শুভাকে বোঝাতে অনেক চেষ্টা করল। শুভা গম্ভীর মুখে দরজা দিল। রিয়াও মুখ ভার করে রইল। খোকা আর অরূপ দুজনেরই তখন হেল্পলেস লাগে। এর মধ্যে সমস্যা আরও পেকে উঠল যখন একদিন রিয়ার ঠান্ডা লেগে জ্বর হলো। শুভা বাড়ির সবাইকে বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তারের চিকিৎসা করায়, রিয়াকেও তাই করালো। কিন্তু রিয়ার বাবা খবর পেয়ে এসে বললেন, এই দুদানা চিনির ডেলা খেয়ে পড়ে থাকলে যদি রোগ সারত তাহলে তো কথা ছিল না। খুব অপমানে লেগেছিল শুভার। রিয়ার বাবা রিয়াকে নিয়ে চলে গেলেন। রাতে খোকা বাড়ি আসতে শুভা সব বলল। খোকাও বিরক্ত হলো। রিয়াকে নিয়ে যাওয়ার কি ছিল? তারা কি বিনা চিকিৎসায় ফেলে রেখেছিল? খোকাও রাগ করে দেখতে গেল না, ফোনে খবর নিল। ফোনে খোকার বিরক্তি দেখে রিয়া কেঁদে ফেলল। তার অসুখের থেকে বড় ব্যাপার সে কেন চলে এসেছে। অরূপ খাবার টেবিলে বসে দেখছিলেন খোকার অসহায় মুখ। রিয়ার কান্নার হালকা শব্দও কানে এসেছিল। পরের দিন খোকা অফিস ফেরত রিয়াদের বাড়ি গেল। রাতে ফোন করে জানালো রিয়ার শরীর খারাপ, কাল অফিস থেকে রাতে বাড়ি ফিরবে। শুভা উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল। পরের দিন অফিস থেকে ফিরে খোকা বেশ কয়েকবার মাকে রিয়ার শরীর খারাপের ব্যাপারে কথা বলতে গেল, কিন্তু শুভার উদাসীন চুপ করে থাকায় সে কথা এগোলো না। এরপর রিয়াও বাড়ি ফিরে অন্যরকম ব্যবহার শুরু করলো। শুভা রোজ সকালে লুচি তরকারি টিফিন করে। রিয়া তেল মশলাদার খাবার খেতে চায় না। ও ওটস, কর্নফ্লেক্স এসব খেয়েই অভ্যস্ত। কিন্তু ও শুভাকে বলেছিল, মা, আমার জন্য আলাদা করে করতে হবে না, তুমি লুচির বদলে আমাকে একটা রুটি দিও। সেই রকমই খেত এতদিন, কিন্তু এবার বাপের বাড়ি থেকে এসে নিজের জন্য আলাদা স্যান্ডউইচ, পাস্তা এসব টিফিন করার ব্যবস্থা করে নিল ও। অসম্ভব হাড়ি মুখ হলো শুভার। বাড়িতে একটা ঠান্ডা লড়াই চলছিল শাশুড়ি বউয়ের মধ্যে, আর সেই লড়াইয়ে দুই দলের দুই সেনাপতি অরূপ আর খোকা
যন্ত্রণায় মরে যাচ্ছিল। রিয়া সকালে ব্রেকফাস্ট বানিয়ে খোকাকে বলে, তোমারটা করব? খোকা মৃদু গলায় বলে, না, থাক। শুভা খোকার খাবার খোকার ঘরে পাঠিয়ে দেয়। একসাথে বসে আর ব্রেকফাস্ট হয় না। সন্ধ্যায় শুভা টিভিতে সিরিয়াল দেখে, রিয়া ঘরে বসে কম্পিউটারে খেলা দেখে। রিয়া বলে, বাবা তুমি খেলা দেখবে? প্রবল ইচ্ছাকে দমন করে অরূপ বলে, না রে মা, আজকাল টিভির আলো চোখে লাগলে চোখ জ্বালা করে। পরিস্থিতিটা হঠাৎই একদিন কেমন স্বাভাবিক হয়ে উঠেছিল, যেদিন বাথরুম থেকে বেরোতে গিয়ে রিয়া মাথা ঘুরে পড়ে যাচ্ছিল আর শুভাই ওকে 2 হাতে ধরে ফেলে। অরূপ তাড়াতাড়ি রিয়ার বাপের বাড়ির ডাক্তারকে খবর দিয়েছিলেন। ডাক্তার এসে দেখে বলেছিল অসুখটা অত্যন্ত সুখের। শুভা খুশি হয়েছিল। রিয়ার মুখেও মিষ্টি লাজুক হাসি। অরূপ আর খোকা সুখের স্বর্গে ভাসছিল পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে দেখে। 3 মাস স্বর্গসুখে কেটেছিল। তারপর একদিন রিয়ার দিদি জামাইবাবু রিয়া আর খোকাকে নিয়ে পুরী বেড়াতে যাবার প্রস্তাব আনলেন। শুভা বেঁকে বসল, না না, একেবারেই না, বাচ্চা হয়ে যাক তারপরে যাবে। রিয়ার জামাইবাবু সে কথা ফু দিয়ে উড়িয়ে দিলেন। বললেন, এখন লোকে লাস্ট ডেট অবধি ঘুরছে বেড়াচ্ছে, আর এ তো আর্লি স্টেজ। ওরা গিয়েছিল, আর শুভার সন্দেহটাই সত্যি হয়েছিল। বাই কার রিয়াকে কলকাতায় আনতে হয়েছিল। রিয়া ভেঙে পড়েছিল, শরীরে মনে। আর তার মধ্যে কানে এসেছিল শুভার মন্তব্য, ভালোই হয়েছে সে আসেনি, নইলে এদের ফুর্তির অসুবিধা হয়ে যাচ্ছিল। এত অবহেলা, ভালোই হয়েছে সে আসেনি। পাথর হয়ে গিয়েছিল রিয়া। সে কি তার নিজের সন্তানকে মেরে ফেলেছে? না, সে চেয়ে আনেনি এই সন্তান, কিন্তু আসার খবরে খুশিই হয়েছিল। প্রথম সন্তান, চেয়েছিল তাকে পৃথিবীতে আনতে। কিন্তু একজন মা হয়ে কি করে একজন মাকে শুভা বলতে পারেন? রিয়া নার্সিংহোম থেকে ডাইরেক্ট বাপের বাড়ি চলে যায়। এ বাড়িতে শুভার সাথে এক ছাদের নিচে সে থাকবে না। খোকা একদিন বলে, মা, আমার অফিসটা এখান থেকে অনেক দূর হয়ে যাচ্ছে, যাতায়াতেও খুব অসুবিধা হচ্ছে। অফিস ওদের ওখানে অ্যাকোমোডেশন দিচ্ছে। আমি ভাবছিলাম সপ্তাহে 5 দিন যদি ওখানে। শুভা উঠে গিয়ে দরজা দিয়ে দিয়েছিল। খোকা আর অরূপ নীরব মুখোমুখি বসেছিল। টিভি নিজের মতো কথা বলে যাচ্ছিল। রাত বেড়ে চলল। শুভা দরজা খুলল না। খোকাকে অরূপ বলে, বাবা তুই উবের নিয়ে চলে যা, এরপর আর রাত বেড়ে গেলে যাওয়াটা প্রবলেম হয়ে যাবে। খোকা বিভ্রান্তের মতো তাকায়, একবার বন্ধ দরজার দিকে, একবার বাবার মুখের দিকে। অরূপ ছেলের কাঁধে হাত রাখে। খোকা বুটের ফিতে বাঁধতে বাঁধতে আবার তাকায় বদ্ধ দরজার দিকে, জল ভরা চোখে। অরূপ কাঁধে হাত চাপা দেয়, বলে, আমি তো আছি, ঠিক সামলে নেব। মনে পড়ে যায় হাই স্কুলের প্রথম দিন। খোকা ঠিক এই রকম বারবার পিছন ফিরে দেখছিল, আর অরূপ একই রকম করে হাত রেখেছিলেন কাঁধে। খোকা এরপর যতবার এসেছে ততবার শুভা চা করে দিয়েছে, পাঁপড় ভেজে দিয়েছে, আর তারপর টিভি খুলে বসে থেকেছে। অরূপের মতো স্বল্পবাক মানুষটা এখন অনেক কথা বলা শিখে নিয়েছেন। তিনিই কথা বলে যান ছেলের সাথে। তারপর ছেলে যখন একসময় উঠে চোরের মতো চলে যায়, শুভাও ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে থাকে। অরূপের জীবনে নেমে আসে অখণ্ড নীরবতা। খোকা মাইনে পেয়ে টাকা দিতে এসেছিল। মায়ের হাতে দিতে সাহস হয়নি, টেবিলে রেখেছিল। শুভা ছেলে চলে যাবার পর অরূপকে বলেছিল, তুমি তো এখনো পেনশন পাও, রিয়ার দয়ার টাকাটা না নিলে কি আমার ভাত জুটবে না? টাকাটা খোকার হাতে ফেরত অরূপও দিতে পারেনি, খোকার অ্যাকাউন্টে ফেলে দিয়েছিল। ফোনে বলেছিল, এখন তো লাগছে না, দরকার হলে চেয়ে নেব।
অরূপের মনে পড়ে তার মা বলতেন মেয়ে মানুষের জীবনটাই নাকি মানিয়ে নেওয়া। অরূপ ভাবেন, মেয়েরাই কি শুধু মানিয়ে নেয়? মা বাবাকে ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়া মেয়ের যন্ত্রণার থেকে বাবা মাকে ছেড়ে যাওয়া ছেলের যন্ত্রণা কি কম? আসলে এখন মনে হয় বিখ্যাত সাহিত্যিকের কথাই সত্যি। জমি বাপের নয়, দাপের। সংসারে যার দাপ তারই জোর। কিন্তু আপনজনদের সাথে কি সবসময় সেই জোর খাটানো যায়? সবাই কি পারে? জানে না অরূপ। শুধু জানে মন কেমন শব্দটা মেয়েদের একচেটিয়া। তাই পুরুষ হতে হলে অনেক কষ্ট গিলে নিতে হয়।